আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। তো প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। তো শুরু করা যাক। 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, তো বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে কি জ্ঞান। তো আগে অনেক কনসেপ্ট ছিল, বাট এই রিসেন্ট সময় এসে সবাই মেনে নিয়েছে কি যে এখন টিকে থাকতে হইলে, এখন এগিয়ে রাখতে হইলে আমাদের কোন দিকে বেশি ফোকাস করা দরকার, আমাদের নলেজ বা জ্ঞানের প্রতি বেশি ফোকাস রাখা দরকার। যার অর্থ কি কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তো এই জ্ঞান জ্ঞান কারা অর্জন করতে পারে, কারা এগুলো ইউজ করতে পারে? অবশ্যই সাধারণ মানুষ। তার মানে কি এখন হচ্ছে মেনলি আমরা যদি ধরি পৃথিবীর সম্পদ হচ্ছে তাহলে কি মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর বলা হয়েছে কি 21 শতকে এসে আমরা আরও দুইটা বিষয় জানতে পারছি। একটা হচ্ছে কি গ্লোবালাইজেশন, আরেকটা হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। তাই না? তার মানে কি এখন শুধু আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নাই, আমরা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছি বা কোনো একটা বিষয় গ্লোবালাইজ হয়ে যাচ্ছে, তাই না? তো এই দুইটা বিষয় কি কি? একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আচ্ছা, তো এগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা একটু পড়ে নিতে পারো। আমরা চলে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো প্রথমে যে ব্যক্তির নাম বলা যায় সে সে হচ্ছে চার্লস ব্যাবেজ। জন্ম হচ্ছে 1791, মৃত্যু 1871। আম, তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন অনেকে। ঠিক আছে। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনানুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় সেটি সঠিকভাবেই কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণযন্ত্রের পরিকল্পনা করেন। এই যে তিনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যে যন্ত্রটা পরিকল্পনা করেছিলেন সেটা হচ্ছে 1991 সালে। ঠিক আছে, লন্ডনের বিখ্যাত জাদুঘরে হচ্ছে ওই অনুযায়ী একটা ইঞ্জিন বানানো হয় আর দেখা যায় যে সেটা কাজ করতেছে। আচ্ছা, তবে গণের কাজটি কীভাবে আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বাইরনের কন্যা। এই যে আমরা চিত্রে যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কি অ্যাডা লাভলেস। 1815 থেকে 1852। মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে তার পরিচয় হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। তোমরা অনেকে পাইথনের নাম শুনেছ, তাই না? পাইথন, দেন হচ্ছে জাভা, পাইথন, জাভা, C++, আর অনেক কিছু নাম শুনেছ না? তো এগুলো কি? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন এইচটিএমএল যদি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলোর নাম অনেকে শুনেছ। তো এই যে সবার সবার প্রথমে যে প্রোগ্রামিং ধারণাটা যে নিয়ে আসে তার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। এই কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বলা হয়। 1840 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেসই হচ্ছে অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটা প্রকাশ করেছিলেন। আমরা যে ইউটিউব ইউজ করছি, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করছি, তো এগুলো সব কিছু কীভাবে নিয়ন্ত্রিত হয়? অ্যালগোরিদম কাজ করে কিন্তু এগুলোর পেছনে। একটা ভিডিও র্যাঙ্ক করবে কিনা বা আরও অনেক বিষয়, সেসব কিছু অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। এরপরে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, 1831 থেকে 1879। যদিও সালগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের মনে রাখতে হবে তাদের আবিষ্কার কী ছিল। তো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎচুম্বকীয় বলের ধারণা কি বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। এই যে এখন আমরা ওয়্যারলেস সব কিছু ইউজ করতেছি বা আমরা ওয়্যারলেসে অভ্যস্ত হচ্ছি, বাট একটা সময় কি যে ওয়্যার্ড ছাড়া যে কিছু হয় সেটা কল্পনা করা যাইতো না। তো সর্বপ্রথম হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তো ইনি হচ্ছে ওয়্যারলেস একটা ধারণা বা সম্ভাবনার সৃষ্টি করেন। তো বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী
জগদীশচন্দ্র বসু। তো ইনি হচ্ছে সফল হন, বাট স্বীকৃতি পান হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। ঠিক আছে? তো ওয়্যারলেসলি এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণে সক্ষম হন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, কিন্তু আম, স্বীকৃতি পান হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। ঠিক আছে? তো জগদীশচন্দ্র বসুর জন্ম হচ্ছে 1858, মৃত্যু 1937। 1895 সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। তো তিনি স্বীকৃতি পাননি। বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হয়, সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। তার জন্ম 1874, মৃত্যু 1937। তবে 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং IEEE তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করেন। তো যেহেতু তিনি স্বীকৃতি পান, তো তাকেই বলা হয় যে তিনি হচ্ছে রেডিওর আবিষ্কারক। তবে 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড আচ্ছা এগুলো তো হইলই। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। একটা সময় দেখা যেত কি যে আমাদের একটা কম্পিউটার রান করার জন্য অনেক বড় রুম লাগতো বা অনেক বড় স্পেস লাগতো। ঠিক আছে, প্রসেসরগুলো অনেক বড় ছিল, বাট এখন কি অনেক ছোট। আমরা ইন্টেলের কথা বলি, ইন্টেলের প্রসেসর বা রাইজেনের কথা যদি বলি, একদম চিপ, তাই না? অনেক ছোট, দামেও অনেক কম। আচ্ছা, এরপরে আমরা 20 শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়। বলা হয় যে তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সময়ের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইলেকট্রনিক পত্রালাপ মানে কি? মানে ইলেকট্রনিক মাধ্যমে তিনি হচ্ছে চিঠি, টেক্সট হচ্ছে আদান প্রদান করেন। তো এই জন্য তাকে হচ্ছে ইমেল পদ্ধতির জনক বলা হয়। এরপরে তো আমাদের স্টিভ জবস রয়েছেন। তো তোমরা সবাই তো আইফোন, দেন ম্যাকবুক ইউজ করেছো বা ম্যাকবুক সম্পর্কে জানো, তাই না? দেন আইপ্যাড। তো এইগুলো কোন কোম্পানি? অ্যাপল কোম্পানি। তো মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস 1955 থেকে 2011, তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েইন 1976 সালে 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। তাই না? অ্যাপেলের ফোন কিনতে গেলে কিডনি বিক্রি করতে হচ্ছে। অ্যাপেলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে। অন্যদিকে 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটস, একটা সময় আমরা যদি বলতাম বিশ্বের সবচেয়ে ধনী কে, কার নাম আসতো? বিল গেটস, তাই না? জন্ম অক্টোবর 28, 1955। তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। তোমরা যারা কম্পিউটার ইউজ করেছো, কম্পিউটারে উইন্ডোজ ইউজ করেছো, তো উইন্ডোজ হচ্ছে কীভাবে রান হয়? উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ সিস্টেম, অপারেটিং সিস্টেমকে তৈরি করে বিল গেটস তৈরি করে। উইন্ডোজ ছাড়া আমাদের হচ্ছে লিনাক্স রয়েছে। ঠিক আছে? বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয়। এরপরে 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি, জন্ম 8 জুন 1955, নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি হচ্ছেন WWW এর জনক। WWW এর জনক হচ্ছে স্যার টিমোথি জন বার্নার্স-লি। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এরপরে মার্ক জাকারবার্গ। তো বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি? ফেসবুক। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা থেকে মার্ক জাকারবার্গ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ, জন্ম মে 14, 1984, ও তার 4 বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের। শুধু এটা জাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে কি অনেকেই এটা ইউজ করে। এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশের হচ্ছে এখন ম্যাক্সিমাই দেখা যায় ফেসবুক ইউজ করে।
এরপর হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ। ই লার্নিং মানে কি? এই বিষয়টা এখন অনেকটা সহজ হয়ে গেছে। আহ, আগে যেমন হচ্ছে পড়ানোর জন্য একটা ক্লাসরুম লাগতো, বোর্ড লাগতো, তাই না? শিক্ষার্থীদের হচ্ছে ওরা ওদের উপস্থিত হইতে হইতো ওখানে, দেন হচ্ছে ক্লাস নেওয়া যেত। বাট এখন কি, এখন জাস্ট ক্লাস রেকর্ড করা যাচ্ছে, অনলাইনে ক্লাস নেওয়া যাচ্ছে, লাইভ স্ট্রিমিং করা যাচ্ছে, অনেক সিস্টেম। আবার মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, ডিজিটাল হোয়াইট বোর্ড চলে এসেছে, আরও অনেক অনেক সিস্টেম চলে এসেছে, তাই না? তো এই সবই কি, এই সবই হচ্ছে ই লার্নিং। তো বাংলাদেশেও দেখা যায় কি, ই লার্নিংয়ের সেক্টরটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরপরে ই গভর্নেন্স ও বাংলাদেশ। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের একটি উদাহরণ হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করার সুবিধা। উদাহরণ হিসেবে বলা যায়, যশোর জেলায় একজন শিক্ষার্থী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হতো। এই জন্য নিজে অথবা প্রতিনিধিকে সিলেট গিয়ে একবার ভর্তি আবেদন। আচ্ছা, আগে দেখা যেত কি যে ভর্তি হতে হলে সেই ভার্সিটিতে যেতে হইতো, ওখানে ফর্ম ফর্ম প্রথমে নিতে হইতো, দেন ফর্মটা বাসায় এসে পূরণ করে সব কিছু অ্যাটাচ করে দেন আবার জমা দিতে হইতো। এটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম যারা ক্লাস সিক্সে যখন ভর্তি হয়, আমাদের সময়, হ্যাঁ আমাদের সময় এমনটাই ছিল যে ফর্ম নিতে হইতো প্রথমে স্কুল থেকে, দেন হচ্ছে ভর্তি পরীক্ষা হতো, ভর্তি পরীক্ষা হলে দেন চান্স হইলে তো হইলো। তো এরকম ছিল ভার্সিটিগুলোতে। বাট এখন সব কিছু কী হয়ে যাচ্ছে, সব কিছু অনলাইনের মাধ্যমে। জানি যে শাহজালালের কথা বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা যে যে কোনো ভার্সিটি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বুয়েট হোক, সবগুলোতে এখন আমরা কী করতে পারি, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারতেছি, অনলাইনের মাধ্যমে পেমেন্ট হচ্ছে করতে পারতেছি, সব কিছু দিতে পারতেছি। জাস্ট আমরা পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট যাচ্ছি। তো এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের সময়গুলো বেঁচে যাচ্ছে। আবার দেখা যায় কি যে যারা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল, যেটা নিয়ে আমাদের প্রচুর প্যারার মধ্যে পড়তে হইতো, ঠিক আছে, পল্লী বিদ্যুৎ অফিসে যেতে হইতো। তো আমাদের মধ্যে এখন কি দেখা যায় যে আমরা মোবাইলের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ বিলগুলো পে করতে পারছি বা ব্যাংকের মাধ্যমে করতে পারছি। তো এর ফলে দেখা যায় যে আমাদের সময়গুলো হচ্ছে সেভ হচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের ই গভর্নেন্স ও বাংলাদেশ। আবার তাছাড়া আমাদের কি দেখা যায় যে এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং সেবা। তো এটিএম এর মাধ্যমে কি হচ্ছে, মনে করো যে তোমার একটা ব্যাংকে কার্ড করা আছে, ভিসা কার্ড করা আছে মনে করো, ঠিক আছে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড করা আছে। তো তুমি চাইলে এটিএম বুথ থেকে 24 ঘন্টা যে কোনো সময় তোমার ইমার্জেন্সি যদি কোনো টাকা নেওয়ার প্রয়োজন হয়, তুমি এটিএম বুথ থেকে উইথড্র করতে পারতেছো। আর মোবাইল ব্যাংকিং, আবার এখন অনেকগুলা ব্যাংকে দেখা যায় অ্যাপস চলে এসেছে। তো ওগুলোর মাধ্যমে কি তুমি ডিরেক্টলি অ্যাপ থেকে তুমি হচ্ছে মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি টাকা ট্রান্সফার করতে পারছো, ধরো বিকাশে বা নগদে বা উপায়ে, ঠিক আছে, বা রকেটে। দেন তুমি হচ্ছে উইথড্র করতে পারতেছো। তো অনেকগুলো সিস্টেম এখন চলে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে ই সার্ভিসও বাংলাদেশ। আচ্ছা, তোমরা আরেকটা বিষয় দেখে থাকবে যে উন্নত দেশগুলোতে এনএফসি এনএফসি ইউজ করা হয়। এনএফসি মানে কি, জাস্ট তোমার হচ্ছে ফোনটা ওখানে টাচ করা লাগবে, ওদের কিউআর দেওয়া থাকবে বা ওদের হচ্ছে ইয়ে থাকে, তো ওখানে জাস্ট ফোনটা টাচ করলেই পেমেন্ট অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় এনএফসি। অথবা দেখা যায় অনেক দেশে হচ্ছে কিউআর দিয়ে পে করা হয়, ঠিক আছে। ই সার্ভিসও বাংলাদেশ। তো আগে আবার দেখো আমাদের আহ, যারা আমরা হচ্ছে রেলের টিকিট কেটে থাকি, তো আমরা কোন অ্যাপ ইউজ করি, রেল সেবা ইউজ করি। তো রেল সেবার মাধ্যমে আমরা দেখা যায় কি যে আমরা ট্রেনের টিকিট কাটতে পারি। আগে দেখা যেত, এখনও দেখা যায় যে কাউন্টারে হচ্ছে অনেকে যায়, কাউন্টারে গিয়ে হচ্ছে আমাদের টিকিট কাটতে হয়। বাট আমরা চাইলে এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে টিকিট কাটতে পারি, দেন হচ্ছে অনলাইনের মাধ্যমে পে করতে পারি। আমাদের হচ্ছে যখন আমরা যাব জাস্ট ট্রেনে, তখন আমরা ট্রেনে জাস্ট ওই টিকিটের হচ্ছে অনলাইন কপি দেখালেই সমস্যা আর হয় না, ঠিক আছে। তো এইভাবে ট্রেনের টিকিট কাটতে পারি, ফ্লাইটের টিকিট আমরা কাটতে পারি, বিভিন্ন হচ্ছে ট্রাভেল এজেন্সি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ঘরে বসেই ফ্লাইটের টিকিটও কাটতে পারি, ঠিক আছে। ইপুরজি, ইপুরজি কি,
দেশের প্রথম দিককার ই সেবাসমূহের একটি। দেশের 15টি চিনি কল। সকল আখ চাষি এখন এসএমএস এর মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে। তোমরা যারা চিনি কলে গিয়েছো, চিনি কি দিয়ে বানায়? আখ দিয়ে বানায়। তো এই যখন হচ্ছে আখ দরকার হবে তখন কি ওই যারা যারা আখ চাষি আছে তাদের ফোনে এসএমএস চলে যায়, ঠিক আছে? তো পুঁজি হচ্ছে চিনি কল সময়ে কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতি পত্র। এসএমএস এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পুঁজি তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনা অবসান হয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় ই পুঁজি। এরপর হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশের ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত, নিরাপদে ও কম খরচে টাকা পাঠানো যায়। ইভেন বিদেশ থেকে আমরা রেমিটেন্স পেয়ে থাকি এখন। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়। দেন হচ্ছে আমাদের ই পর্চা সেবা। বর্তমানে আমরা যারা জমি আছে না, যারা জমি হচ্ছে জমির রেকর্ড, জমির দলিল, দস্তাবেজ, এগুলোকে ই পর্চা বলা হয়। এগুলো কি অনলাইনে সংগ্রহ করা যায়, ঠিক আছে? ই স্বাস্থ্যসেবা। তো দেখা যায় কি আগে হচ্ছে হসপিটালে যাওয়া লাগতো, হসপিটালে গিয়ে লাইনের পর লাইন, সিরিয়াল এখনও যাওয়া লাগে। বাট এখন কিছুটা সহজ হচ্ছে। এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখা যায় সাবস্ক্রিপশন নিলে বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলা যায়, কনসালটেট করা যায়, কনসালটেন্টদের সাথে কথা বলা যায়। এরপরে রেলওয়ের ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। তো যেটা আমি একটু আগে বললাম যে রেল সেবা অ্যাপসের মাধ্যমে আমরা চাইলে ঘরে বসেই টিকিট কাটতে পারছি। দেন হচ্ছে সেই টিকিটের অনলাইন কপি যদি আমি টিটিকে দেখাই, দেন হচ্ছে আমার যাত্রা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ই কমার্স ও বাংলাদেশ। আচ্ছা, ই কমার্স তোমরা নিশ্চয়ই অনেকে অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছো। ধরো যে তোমাদের লোকাল শপ, আশেপাশে শপে কোনো কিছু পাচ্ছ না, বা কোনো বই পাচ্ছ না, বা কোনো ইলেকট্রিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স অনেক কিছু পাচ্ছ না ঢাকার বাইরে যারা, বিশেষত বা ঢাকার মধ্যে থাকলেও দেখা যায় যে সময় সেভ করার জন্য হচ্ছে আমরা অর্ডার দিয়ে থাকি অনলাইনেই, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে কি আমাদের ই কমার্স। অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আহ, যেমন দারাজ, রকমারি, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা পণ্য অর্ডার করতে পারছি। তো দেখা যায় কি এগুলো সিস্টেম কি, ধরো আমি একটা জিনিস নিব, আমি কিছু একটা নিব, নেওয়ার জন্য আমি গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পর অনেকগুলো সাজেস্টেড ওয়েবসাইট আসবে। দেন ওখান থেকে আমি একটা পণ্য সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেটা হচ্ছে সব কিছু আমার অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে দিলে দেন হচ্ছে ওরা কুরিয়ারে পাঠাইতে পারে, বা একটা টার্ম আছে ক্যাশ অন ডেলিভারি। মানে ওরা তুমি হচ্ছে প্রোডাক্ট পাওয়ার পরে দেন টাকা পরিশোধ করবা। তোমরা অলরেডি হয়তো এগুলো জানো, এগুলো হচ্ছে অনেক অর্ডার দিয়েছো, বাট যারা জানেন আমি একদম নর্মালাইজ করে সবার জন্য বলতেছি, ঠিক আছে? তো তুমি দেখে শুনে খুলে সব কিছু চেক করে দেন টাকা পরিশোধ করতে পারবে, অথবা রিটার্নও করতে পারবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ই কমার্স। আচ্ছা, কর্মক্ষেত্রে আইসিটি। তো তোমরা বিভিন্ন ব্যাংকের দেখবা যে ব্যাংকের লেনদেনের জন্য ওদের নিজস্ব সফটওয়্যার রয়েছে। আবার হসপিটালে যারা রয়েছে দেখবা যে ফার্মেসিগুলোতে ওরা কি করে, ওরা হচ্ছে ওষুধ যখন দেয় ওষুধের হচ্ছে নামগুলো জাস্ট এন্টার করে করে দেন দাম বসিয়ে দেন ওরা হচ্ছে তোমাদের হচ্ছে ভাউচার দিয়ে দেয়, তাই না? তো সবারই নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সফটওয়্যার রয়েছে। তো সবাই এগুলো ইউজ করতেছে। আবার কেউ কেউ আছে কি যে আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, মানে নিজের ঘরে বসে নিজের দেশে বসে অন্য দেশের অর্থ উপার্জন করতেছে। আচ্ছা, সামাজিক যোগাযোগ ও আইসিটি। তো দেখো আমরা এখন আইসিটির ফলে কী কী করতে পারি, ইন্টারনেট ব্যবহার করতে পারি, ইমেল আদান প্রদান করতে পারছি, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, অনেকগুলো মেসেজিং অ্যাপ রয়েছে, ব্লগিং সাইট রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ঠিক আছে? তো কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বলা হয়েছে, যেমন কি ফেসবুক, টুইটার, বর্তমান নাম কি এক্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি ফেসবুক আর টুইটার, ঠিক আছে? তো ফেসবুকের ওয়েবসাইট কি facebook.com, বা অ্যাপসও রয়েছে। তো ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জাকারবার্গ। 2004 সালে 4 ফেব্রুয়ারি তার বন্ধুদের নিয়ে এটা চালু করেন। তো এটা একদম ফ্রি, বিনামূল্যে হচ্ছে সদস্য হতে পারে। তো দেন এখান থেকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, মেসেজ পাঠানো যায়, দেন হচ্ছে বিভিন্ন কিছু শেয়ার করা যাচ্ছে, ঠিক আছে? দেন আপডেট জানানো যায়,
অনেক কিছুই করা যায়। দেন অডিও ভিডিও সব কিছু দেওয়া যায়, ছবি পোস্ট করা যায়, ঠিক আছে। দেন ফেসবুক পেজ খোলা যায়। আহ, তারপরে কি www.statistica.com এর রিপোর্ট এপ্রিল 2024 অনুযায়ী বর্তমানে ফেসবুক ব্যবহার করে কতজন? 3.05 বিলিয়ন। আমরা কি জানি যে 1 বিলিয়ন মানে কত কোটি? 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন মানে 100 কোটি। এরপর টুইটার বা এক্স। টুইটারও একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারী সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে টুইট করতে হয়, ঠিক আছে। তো এই 140 অক্ষরের বার্তাকে বলা হয় টুইট। টুইটারের সদস্যগুলো তাদের প্রোফাইল দেখা পাতায় সেগুলো দেখতে পায় আর কি করতে পারে? ফলো করতে পারে, তাই না? তো কোন সদস্য যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়? ফলোয়ার্স। দেন হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এটি 2010 সালে চালু হয়। এটাতে মূলত ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এতে ব্যবহারকারী গল্প তৈরি করতেও হ্যাশট্যাগের মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে। তো আমরা অনেক সময় অনেক হ্যাশট্যাগ ইউজ করি, তাই না? কোনো একটা বিষয়কে হাইলাইট করার জন্য হ্যাশট্যাগ ইউজ করা হয়। তো রিলস, এই যে বর্তমানে রিলস প্রচুর চলতেছে, ইনস্টাগ্রামেও চলে, ফেসবুকেও চলে, ইউটিউবেও চলে। এটিকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। পরে বিনোদন ও আইসিটি। তথ্যযোগ প্রযুক্তির ফলে আমরা কি বিনোদনের ক্ষেত্রটা বেড়ে গেছে, গান থেকে শুরু করে মুভিস, ঠিক আছে, আর অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আগে যখন যেমন মুভি দেখার জন্য সিনেমা হলে যেতে হতো, এখন কি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ কর্তৃক প্রণীত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই এর 2024 সংস্করণে বাংলাদেশ 100-এর মধ্যে 62 নম্বর পেয়েছে। বাংলাদেশের এই স্কোরটি নিম্ন মধ্যম আয়ের দেশসমূহের চেয়ে কম। তো গড়ে হচ্ছে যারা নিম্ন মধ্যম আয়ের দেশ তারা পেয়েছে 64.8 আর বাংলাদেশ পেয়েছে 62। এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশসমূহের গড়ের চেয়ে অনেক কম। তো ওদের গড় হচ্ছে 77.3। এই সূচকে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, ভুটান বাংলাদেশের চেয়ে বেশি নম্বর পেয়ে উপরে অবস্থান করেছে, আর পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ই গভর্নমেন্ট উন্নয়নের অবস্থা উদযাপন করার জন্য ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক, ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যবহৃত হয়। ইন্টারনেট অ্যাক্সেস, অবকাঠামো, অনলাইন পরিষেবা, টেলিযোগাযোগ সংযোগ ও আইসিটি ব্যবহারে মানুষের সক্ষমতা ইত্যাদি বিবেচনায় 2024 সালে প্রণীত এই ইন্ডেক্সে 193 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100, অনেক পিছিয়ে। কাজে আইসিটি ব্যবহারে বাংলাদেশকে আরও অনেক এগোতে হবে। আচ্ছা, যদি হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, এখন প্রচুর বেড়ে গেছে ইউজের সংখ্যা, ইন্টারনেট থেকে শুরু করে সব কিছু অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, 2018 সালের 12 মে তারিখটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দিনে বাংলাদেশ বিশ্বের 57তম দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। স্যাটেলাইটটি ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস নানা ক্ষেত্রে সুফল পাওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে। টেলিভিশন সেবা ও জাতীয় নিরাপত্তার কাজেও স্যাটেলাইটটি ব্যবহার করা যাবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ও সম্ভব হবে। তো বিভিন্ন দেশ স্যাটেলাইট পাঠিয়ে অনেক আগে থেকে পাঠায়। তো বাংলাদেশ হচ্ছে 57তম রাষ্ট্র হিসেবে পাঠিয়েছিল, ঠিক আছে। তো আজকে এই ছিল প্রথম অধ্যায়ের আলোচনা আমরা করলাম। মোটামুটি আমাদের যা যা জানার দরকার ছিল আমরা আলোচনা করলাম। আর এই সম্পর্কে ধারণা করা যায় যে তোমরা অনেকে জানো, আর অনেকে জানো না যারা, তারা ভিডিওটি দেখার মাধ্যমে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। আমি শর্টে করতে গিয়ে কিছু কিছু বিষয়টা স্কিপ করেছি, আরও ইন ডিটেলস বলা যাইতো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।